এ- এবার আমি কি করব? তখনই কানের কাছে কে ফিসফিসে বলে উঠল, আপনার সাহায্যের দরকার। আমার এই কাজটুকু করে না দিলে আমার মুক্তি নেই। আজকের গল্প সহযাত্রী, রচনা কমলাকান্ত সেন। রাত 11টায় ট্রেনটা ছাড়ল। আমার গন্তব্য গয়াধাম। মা বাবার গয়া পিণ্ডটা দিতে আমার এই যাত্রা। বাড়ি থেকে খাওয়া দাওয়া চুকিয়ে 10:30টার মধ্যে হাওড়া পৌঁছে গেলাম। একটু পরেই 9 নম্বর প্ল্যাটফর্মে নেতাজি এক্সপ্রেস দিয়ে দিতেই আমার সিটে গিয়ে চেপে বসলাম। সকাল 6টায় গয়া স্টেশনে পৌঁছানোর কথা। আমার সিট সাইড লোয়ার। সাইড আপারের ভদ্রলোকও উঠলেন একটু পরে। আমার ছোট্ট ব্যাগটা সিটের নিচে রেখেছি। ভদ্রলোকের কিন্তু কোনো ব্যাগপত্র নেই। আমার উল্টো দিকে বসলেন। সাধারণ মধ্যবিত্ত চেহারা, বয়স ওই 50-এর কাছাকাছি। সেকেন্ড স্লিপারের অন্যান্য প্যাসেঞ্জাররা সবাই উঠে শোবার জন্য বিছানা পাততে শুরু করেছে। ভদ্রলোক চুপচাপ বসে আছেন। ওনার সিট আপারে। উনি না উঠলে বলতেও পারছি না উঠে যাবার কথা। গাড়ি ছেড়ে দিয়েছে। ট্রেনের আলো প্রায় সবাই নিভিয়ে দিয়েছে। ট্রেন ছাড়ার আধ ঘন্টা খানি পরে আমি প্রথম কথা বললাম, "আহ, এই যে দাদা, আপনি কত দূর যাবেন?" উত্তরে ভদ্রলোক বললেন, আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব মিস্টার চক্রবর্তী। ভদ্রলোকের কথায় চমকে উঠলাম। আমি কোথায় যাব আর আমি যে চক্রবর্তী তা উনি জানলেন কি করে? নিজের মনে প্রশ্নটা করে নিজে আবার উত্তর সাজালাম। হতে পারে ট্রেনের বাইরে সাঁটানো প্যাসেঞ্জার লিস্টে নামটা দেখে থাকবেন। বললাম, "ও, আচ্ছা, আমাদের গন্তব্য তাহলে একই স্থানে? বাবা, খুব ভালো। তা মশাই ঘুমাবেন তো নাকি জেগে বসে থাকবেন?" রাতে আমার ঘুমানোর সময় নেই, তাই জেগেই থাকি। দিনের বেলা ঘুমাই। আবার ভিড় খেলাম। লোকটা বলে কি? রাতে নাকি ঘুমানোর সময় নয়? রাতে চুরি ডাকাতি করে নাকি? আমতা আমতা করে বললাম, না মানে, বলছিলাম যে মানে দিনের বেলা আপনি পড়ে পড়ে ঘুমান? কাজকর্ম কিছু থাকে না বুঝি? কাজ কেন থাকবে না? রাতে কাজ করতে হয়, তাই দিনের বেলা ঘুমোই। আমার উল্টো সব। খানিকটা মাথা চুলকি নিয়ে বললাম, তা কাজখানা কি করেন? যদি বলেন একটু আর কি। আরে আরে আমি বিদেশি কোম্পানির সঙ্গে অনলাইনে রাত জেগে কাজ করি, তাই দিনের বেলাটা ঘুমোই। অভ্যেস হয়ে গেছে মশাই। রাত জাগার অভ্যেস। এমন অভ্যেস যে দিনের আলো আর চোখে সহ্য হয় না। মানে প্যাঁচা বলতে পারেন। প্যাঁচা হয়ে গেছি। ভদ্রলোক একটু থেমে পুনরায় বললেন, আপনার যদি অসুবিধা হয় তাহলে আপনি এক কাজ করুন, ওপরে আপরে উঠে শুয়ে পড়তে পারেন। মনে মনে ভাবলাম, লোকটা সত্যি বলছে তো, নাকি অন্য কোনো মতলব আছে? সবাই ঘুমিয়ে পড়লে অন্য প্যাসেঞ্জারে ব্যাগ নিয়ে কেটে পড়ার মতলব করছে না তো? তবে লোকটাকে চোর চোরটা বলে তো মনে হচ্ছে না। আচ্ছা, লোকটার নামটা তো জানা হলো না। কথাটা মনে হতেই বললাম, যদি কিছু মনে না করেন আপনার নামটা তো জানা হলো না। আমার নাম আমার নাম জগদীশ সামন্ত। বাবার নাম মোহিত সামন্ত, মায়ের নাম মল্লিকা সামন্ত। ঠাকুরদার নাম মিহির সামন্ত, প্রপিতামহের নাম গিরিশ সামন্ত। গ্রাম মোহনপুর, জেলা পশ্চিম মেদিনীপুর। ওরে বাবা রে বাবা! আরে দাদা, এত কিছু জানতে চাইনি আমি। শুধু আপনার নামটাই জানতে চেয়েছিলাম। কি যেন বললেন? জগদীশ সামন্ত। না, গয়ায় পিণ্ড দিতে গেলে বাপ, ঠাকুরদা, গ্রামের নাম, জেলার নাম সব বলতে হয় তো। ও, আপনিও গয়া পিণ্ড দিতেই যাচ্ছেন তাহলে? হ্যাঁ, যাচ্ছি তো। কিন্তু আপনার একটু সাহায্যের প্রয়োজন।
আমি যে গয়া পিণ্ড দিতে যাচ্ছি তা আপনি জানলেন কি করে? বিস্ময় না চেপে না রেখে বললাম। জানি মশাই, জানি। গয়া এমনি কেউ যায় না, সবাই পূর্বপুরুষকে পিণ্ড দিতেই যায়। তা অবশ্য ঠিক। তা আপনি উঠবেন কোথায়? ভারত সেবাশ্রম সঙ্গে উঠবেন নাকি অন্য কোথাও? আমি প্রশ্ন করলাম। সেই জন্যই তো বলছি আপনার সাহায্যের প্রয়োজন। আমি এই কর্মে একেবারেই অকর্মণ্য। ভারত সেবাশ্রমে উঠুন, ওনারা এসব ব্যবস্থা করে দেন। না হলে সর্বশান্ত হতে হবে। আমি আমি পরামর্শ দিলাম সগর্বে। আমার আর কি সর্বশান্ত করবে? আমি তো সর্বশান্ত হয়ে গেছি। জগদীশ সামন্ত বললেন। বুঝলাম না, আপনার বুঝি খুব বিপদ গেল? আমি উৎসুকভাবে বলি। তা বলতে পারেন। বিমর্ষ কণ্ঠে বললেন জগদীশ সামন্ত। রাত তখন প্রায় 1টা। গোটা বগিটায় সবাই ঘুমে অচেতন। বিভিন্ন সুরের নাসিকা গর্জনই তার প্রমাণ দিচ্ছে। আমারও চোখ দুটো মুখ ঘুমে অবশ্যই আসছিল। একটু না ঘুমিয়ে নিলে আমার আবার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। তাই বললাম, দাদা যদি কিছু মনে না করেন আমি উপরে শুয়ে পড়ি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি শুয়ে পড়ুন। জগদীশবাবু বললেন। সকালে চাওয়ালাদের হাঁক ডাকে ঘুম ভেঙে গেল। বাড়িতে শুয়ে শুয়ে জিজ্ঞেস করলাম, এই যে ভাই, গয়া ঢুকতে আর কত দেরি? চাওয়ালা বলল, गया स्टेशन के लिए 20 मिनट। তাড়াতাড়ি উঠে পড়লাম। নিচের বাড়িতে তাকিয়ে দেখলাম জগদীশ সামন্ত নেই। চমকে উঠলাম। ভাবলাম নির্ঘাত কারো ব্যাগপত্র নিয়ে লোকটা কেটে পড়েছে। তাড়াতাড়ি নিজের ব্যাগটা দেখে নিলাম। না, আমারটা যথাস্থানই আছে। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। 1 কাপ চা নিয়ে আয়েশ করে চুমুক দিতে দিতে লোকটার কথা ভাবছিলাম। কোথায় গেল লোকটা? আমার সাহায্যের দরকার বলেছিল, অথচ কর্পূরের মতো উবে গেল কোথায়? যাকে মরুককে। চা পানের একটু পরেই গয়া স্টেশনে গাড়ি ঢুকে গেল। স্টেশন থেকে বেরিয়ে শুনতে পেলাম মাইকে ঘোষণা করছে ভারত সেবাশ্রমের লোকেরা। অনুগ্রহ করে শুনবেন, যাত্রীদের উদ্দেশ্যে বলছি, যারা যারা ভারত সেবাশ্রমে যেতে চান তারা দয়া করে আমাদের অফিসে এসে যোগাযোগ করুন। আবারও বলছি, যারা যারা ভারত সেবাশ্রমে যেতে চান তারা আমাদের অফিসে এসে যোগাযোগ করুন। এগিয়ে চললাম সেদিকে। অফিস থেকে অটো ঠিক করে দিলেন মহারাজেরা। ভাড়াও বলে দিলেন কত দিতে হবে। অটো আশ্রমের অফিসের মুখে নামিয়ে দিল। অফিসের নাম ঠিকানা বলে একটা ঘর নিয়ে নিলাম। অনুদান দিলাম 400 টাকা। মহারাজ বললেন, নমস্কার চক্রবর্তীবাবু, বলছি আপনি পিণ্ড দেবেন নিশ্চয়ই? তাহলে স্নান করে নতুন ধুতি গেঞ্জি পরে চলে আসুন, আমি পণ্ডিত ঠিক করে দেবো, আপনি চলে যাবেন। তাড়াতাড়ি রুমে গিয়ে স্নান সেরে কাপড় পরে নিলাম। তারপর টাকা পয়সা এবং আমার পূর্বপুরুষ, মাতৃকুলের পূর্বপুরুষ, আত্মীয় স্বজন যারা পরলোকগত হয়েছেন তাদের নামের একটা লিস্ট আগের থেকে করা ছিল। সেটা বার করতে গিয়ে কি চমকে উঠলাম ভয়ানকভাবে। আমার বানানো লিস্টের সঙ্গে আরও একটি লিস্ট ও কিছু টাকা রাখা আছে। মনে মনে ভাবলাম, আমি তো একটাই লিস্ট করেছিলাম, যাদের নামে পিণ্ড দিতে হবে। এই দুটো এলো কোথা থেকে? আর টাকাই বা এলো কোথা থেকে? তাড়াতাড়ি মোড়া কাগজটা খুললাম এবং পড়তে লাগলাম। জগদীশ সামন্ত, পিতা মহিষদোষ সামন্ত, মাতা মল্লিকা সামন্ত, হ্যাঁ হ্যাঁ, ঠাকুরদা মেয়ে সামন্ত, প্রপিতামহ গিরিশ সামন্ত। কি নামগুলো পড়ে চমকে উঠলাম। হঠাৎই গায়ে কাঁটা দিয়ে উঠল। ভয়ে ভয়ে বন্ধ ঘরের চারিদিকটা একবার তাকিয়ে দেখে নিলাম। এ কি ভৌতিক কাণ্ড রে বাবা! টাকাগুলো গুনে দেখলাম 2000 টাকা রাখা। যখন মহা দুশ্চিন্তায় পড়ে ভাবছি কি করি, এবার আমি কি করব, তখনই কানের কাছে কে ফিসফিসে বলে উঠল, আপনার সাহায্যের দরকার। আমার এই কাজটুকু করে না দিলে আমার মুক্তি নেই। আবারও চমকে উঠলাম
রীতিমতো ভয় যখন আমার ফিরমি খাবার জোগাড়, তখনই জগদীশ সামন্ত আবার বলে উঠল, বংশে আমি ছাড়া আর কেউ নেই। আমি অকৃতদার। এখানে আসার জন্য টিকিটও কেটে রেখেছিলাম, কিন্তু তার আগেই ভগবান আমার পরলোকের টিকিট কেটে রেখেছেন। আপনি এইটুকু উপকার না করলে আমার 3 পুরুষের কারোর মুক্তি নেই। এখানে তো পূর্বপুরুষ ছাড়াও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের পিণ্ড দিতে হয়। আমাকে আপনার বন্ধু ভেবে এই কাজটুকু করে দিন দয়া করে। কাঁপতে 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 শুকনো গলায় ঠকলে, হ্যাঁ ঠিক আছে, তাই হবে। আমি 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 সব কাজকর্ম করে দেবো, কথা দিলাম। আমার হাতখানি দূরে একটা স্বস্তির নিঃশ্বাস কেউ ফেললো, পরিষ্কার অনুভব করলাম। আমি তাড়াতাড়ি ঘরে তালা দিয়ে বেরিয়ে পড়লাম। আশ্রমের গেটের কাছে পৌঁছে মহারাজের কাছে যেতেই তিনি একজন পুরোহিত দিয়ে দিলেন। তাকে নিয়ে অটো করে ফল্গু নদীর তীরে পিণ্ডদানের ক্রিয়াকর্ম শুরু হয়ে গেল। তারপর বিষ্ণু পাদপদ্ম হলো এবং সর্বশেষে অক্ষয় বটের সামনে লিস্ট ধরে ধরে পিণ্ডদানের কাজকর্ম সম্পন্ন করলাম। আমি নিশ্চিন্ত ছিলাম, সমস্ত জায়গায় জগদীশ সামন্ত হাজির ছিল। পিণ্ডদান শেষে আবার অটো করে আশ্রমে ফিরে এলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল। আশ্রমে খাবার ব্যবস্থাও ছিল। কোনো মতে ভাত ডাল সবজি পেটে দিয়ে আবার ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম বুদ্ধগয়াটা দর্শনের উদ্দেশ্যে। রাত 11:15-তে শিপ্রা এক্সপ্রেসে রিটার্ন টিকিট কাটা ছিল। বুদ্ধগয়া দর্শন করে সোজা গয়া স্টেশনে হাজির হলাম। স্টেশনে রাতের খাবার সেরে ট্রেনে উঠলাম। সব প্যাসেঞ্জারের মতো আমিও ট্রেনে উঠেই নিজের বাড়িতে শোয়ার তোড়জোড় করছি। হঠাৎ কানের কাছে কেউ যেন ফিসফিস করে বলে উঠল, অনেক ধন্যবাদ বন্ধু, চলি, আবার কোনোদিন দেখা হবে, আজ আসি। আমিও ফিসফিস করে বললাম, আর আর দেখা হওয়ার দরকার নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার আত্মার শান্তি হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। अद्य श्री कश्यप गोत्रोत्पन्नस्य श्री सुरेश मट्कर नामकस्य यजमानस्य तस्य प्रेतस्य